নমস্কার বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে তোমাদের স্বাগত। আমার নাম রাগিনী, আমি গুড়গাঁওয়ের বাসিন্দা। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এটা ছিল গরমের এক দুপুর, সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছিল। বাড়িটা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি শান্ত মনে হচ্ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে তাজা সবজি কাটছিলাম, নিজের চিন্তাগুলোকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। আমার স্বামী যথারীতি তার কাজে ব্যস্ত ছিলেন, যা আমাদের পরিবারের চেয়েও বেশি সময় দাবি করত। তার দীর্ঘ সমাজের অপেক্ষা আর তা থেকে উৎপন্ন একাকিত্বের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকের দিনটা কেমন যেন অন্যরকম লাগছিল। কারণ আদিত্য, আমার ২০ বছরের সৎপুত্র, হঠাৎ রান্নাঘরে এসে হাজির হল। তার উপস্থিতি সবসময়ই একটা স্বাচ্ছন্দ্য আর উৎসাহ নিয়ে আসত, যা ঘরে ঢুকেই যেন প্রাণ ফিরিয়ে দিত। বছরের পর বছর ধরে আমি তাকে আমার পরিবারের অংশ হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু সম্প্রতি তার আচরণে ছোট ছোট কিছু পরিবর্তন আমি লক্ষ্য করেছি, যেগুলো এখন আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আদিত্য এসেই আমার কাছে কিছু সাহায্য চাইল। তার গলা স্বাভাবিক ছিল, তবে তাতে একটা হালকা ইতস্তত ভাব ছিল। সে আমার দিকে তাকাল, তারপর সেই ফলগুলোর দিকে, যেগুলো আমি সালাদের জন্য কাটছিলাম। আমি মাথায় কোনো ওড়না ছাড়াই সালাদ কাটার চেষ্টা করছিলাম। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য আমার ওপর স্থির হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, শোনো আদিত্য, তুমি কি আমাকে সালাদ কাটতে একটু সাহায্য করবে? সে তৎক্ষণাৎ মাথা নেড়ে সম্মতি জানিয়ে আমার কাছে এসে দাঁড়াল। একটু ইতস্তত করে সালাদ কাটা শুরু করল। প্রথমে তার হাত স্থির ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছিল আমি লক্ষ্য করলাম তার হাতে একটা হালকা কাঁপুনি। একবার যখন আমি একটা বাটি নিতে হাত বাড়ালাম, আমাদের হাত পরস্পরের সঙ্গে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে সে একটু থমকে গেল, তারপর তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে কি যেন বড়বড় করে ক্ষমা চাইল। আমি হালকা গলায় বললাম, কিছু হয়নি, যেন কিছুই ঘটেনি। কিন্তু ভেতরে ভেতরে আমি তার প্রতি আমার ক্রমবর্ধমান আকর্ষণের অনুভূতিকে আর উপেক্ষা করতে পারছিলাম না। কাজের ফাঁকে আমি বেশ কয়েকবার দেখলাম আদিত্য আমার দিকে তাকাচ্ছে। প্রতিবার যখন তার চোখ আমার চোখের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিচ্ছিল। এটা খুবই হালকা ছিল, যেন কিছুই নেয়। তবুও কিছু একটা ছিল, একটা ইতস্তত ভাব, একটা উত্তেজনা, যা আমি আগে কখনো অনুভব করিনি। ঘরে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল, যেন কিছু একটা বদলে যাচ্ছে। হঠাৎ ঘরটা যেন ছোট হয়ে গেল, বাতাসও ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। আমি নীরবতা ভাঙলাম, বললাম, চলো সালাদটা টেবিলে রাখি। আদিত্য মাথা নাড়ল। তার মুখটা হালকা লাল হয়ে গিয়েছিল, যেন কোনো অদ্ভুত বিষয়ে লজ্জা পাচ্ছে, বা কোনো গভীর চিন্তায় ডুবে গেছে, যা সে নিজেও বুঝতে পারছে না। সে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, প্রয়োজনের চেয়ে বেশি সময়। তারপর বলল, একটা ফোন করতে হবে, এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, খালি দরজাটার দিকে তাকিয়ে। আমাদের কথোপকথন মনে মনে পুনরাবৃত্তি করছিলাম। নিজেকে বোঝালাম এটা কিছুই না, শুধু একটা মুহূর্ত, যা তাড়াতাড়ি কেটে যাবে। আদিত্য একটা তরুণ ছেলে, হয়তো অন্য কোনো কারণে ঘাবড়ে গিয়েছিল বা লজ্জা পেয়েছিল। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এটা কেবল একটা সাধারণ মুহূর্ত ছিল না। তার দৃষ্টি, তার কণ্ঠস্বরের কাঁপুনি, সবকিছুই যেন ইচ্ছাকৃত মনে হচ্ছিল, যদিও তার উদ্দেশ্য হয়তো তেমন ছিল না। সেই সন্ধ্যায় যখন আমি সোফায় বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তখনও সেই অনুভূতি থেকে মুক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আদিত্য আর আমার মাঝে কিছু একটা বদলে গেছে। এটা খুবই হালকা ছিল, যেন একটা ছায়া, যা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে। তবুও সেটা ছিল। আমি যতই চেষ্টা করি, এটাকে উপেক্ষা করতে পারছিলাম না। পরের কয়েকটা দিন সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছিল। যেন আদিত্য আর আমার মাঝে একটা অদৃশ্য রেখা টানা হয়ে গেছে। আমরা কেউই এর কথা মুখে আনিনি। তবে সে এখন বাড়িতে বেশি সময় কাটাচ্ছিল। এমন সব কাজে সাহায্যের প্রস্তাব দিচ্ছিল, যেগুলোতে আগে কখনো তার আগ্রহ ছিল না। প্রথমে আমি এটাকে গুরুত্ব দিইনি, কিন্তু শীঘ্রই স্পষ্ট হল তার উপস্থিতি কেবল কাকতালীয় নয়। একদিন আমি বেডরুমে কাপড় গোছাচ্ছিলাম। আদিত্য হঠাৎ ঘরে ঢুকল। সে বেশি কিছু বলল না, শুধু সোফায় বসে মোবাইল দেখতে লাগল। আমি আমার কাজ চালিয়ে গেলাম, কিন্তু তার দৃষ্টি আমার ওপর ছিল, আমি তা অনুভব করছিলাম। যখনই মনে হতো আমি তার দিকে তাকাচ্ছি না, সে আমাকে দেখছিল। এটা আমাকে অস্বস্তিতে ফেলছিল, যদিও আমি তা প্রকাশ করিনি। মা, তুমি বড্ড ব্যস্ত মনে হচ্ছে। কিছুক্ষণ পর সে ধীরে বলল। তার গলা এখন স্বাভাবিক ছিল, কিন্তু তার মুখে একটা গাম্ভীর্য ছিল, যা সাধারণের চেয়ে বেশি। আমি তার দিকে না তাকিয়ে বললাম, বাড়ির কাজ সামলাচ্ছি। তারপর সে চুপ হয়ে গেল। তার নীরবতা প্রয়োজনের চেয়ে বেশি দীর্ঘ হল। শেষে আমি তার দিকে তাকালাম। আমাদের চোখাচোখি হল।
তার চোখে কিছু একটা ছিল, হয়তো কৌতূহল বা আরও গভীর কিছু, যা আমাকে অস্থির করে দিল। সেই মাসের শেষে আমি সুইমিং পুলের পাশে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম এতে মনটা হালকা হবে। আমি আশা করিনি যে কেউ সেখানে আসবে। কিন্তু আমার যাওয়ার কিছুক্ষণ পরেই আদিত্য এসে হাজির হল। সে বলল, পড়াশোনা থেকে একটু বিরতি দরকার। তারপর তার তোয়ালেটা চেয়ারে রেখে ইতস্তত না করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। আমি আমার লাউঞ্জ চেয়ারে বসে একটা নিজেকে ব্যস্ত দেখানোর ভান করছিলাম। কিন্তু যখন সে পানি থেকে বেরিয়ে এল, তার চুল আর কাঁধ থেকে পানি ঝরছিল। অজান্তেই আমার দৃষ্টি তার দিকে চলে গেল। সে আমার দৃষ্টি ধরে ফেল। এক মুহূর্তের জন্য আমরা দুজনেই চোখ সরালাম না। তারপর সে জিজ্ঞেস করল, তুমি ভেতরে আসছে না? তার গলা হালকা ছিল, কিন্তু তার চোখে কিছু গভীর রহস্য ছিল। আমি মাথা নেড়ে বললাম, না, আমি এখানেই ঠিক আছি। সে পুলের কিনারায় এসে দাঁড়াল, হাত কিনারায় রেখে। তার দৃষ্টি আমাকে এমনভাবে গ্রাস করছিল যে আমার ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা জেগে উঠল। আমার শরীরে একটা উষ্ণতা অনুভব হচ্ছিল, যা সূর্যের তাপ থেকে নয়, আমাদের মাঝের টানাপোড়েনের শক্তি থেকে। তখন সে নরম গলায় বলল, মা, তুমি কদিন ধরে যেন চুপচাপ। আমি কাঁধ ঝাঁকিয়ে কথা এড়ানোর চেষ্টা করে বললাম, একটু ক্লান্ত বোধ করছি। বোধহয় আদিত্য আর কিছু বল না। কিন্তু তার তাকানোর ধরনে স্পষ্ট ছিল, আমার উত্তরে সে সন্তুষ্ট নয়। কিছুক্ষণ পর সে পুল থেকে উঠল, তোয়ালে নিয়ে শরীর মুছতে লাগল। যখন সে আমার পাশ দিয়ে গেল, তার শরীর থেকে পড়া পানির ফোঁটাগুলো গরম মেঝেতে ছিটকে পড়ছিল। আমার হৃৎপিণ্ডের ধুকপুকুনি তীব্র হয়ে উঠল। তার চলে যাওয়ার পরের নিস্তব্ধ মুহূর্তে আমি সেখানেই বসে রইলাম। সবকিছু মনে মনে পুনরাবৃত্তি করছিলাম। আমি আর অস্বীকার করতে পারছিলাম না যে কিছু একটা ঘটছে। এটা এমন কিছু ছিল যা মানসিকভাবে আমি মেনে নিতে প্রস্তুত ছিলাম না। তার তাকানোর ধারণ, তার আমার কাছে থমকে দাঁড়ানো, এগুলো আর নিষ্পাপ ছিল না। আমার মনে হচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে এটা করছে। আর তার প্রভাব আমার ওপর এতটাই গভীর হচ্ছিল যে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছিল। রাত গভীর হল। বাড়িতে নিস্তব্ধতা। আমি মন শান্ত করতে রান্নাঘরে পানি নিতে গেলাম। আমার নিঃশ্বাসে একটা ভারী ভাব ছিল, যা কেবল গরমের জন্য নয়, গত কয়েক সপ্তাহ ধরে আমার ওপর চেপে বসা মানসিক চাপের কারণে। আমি আশা করিনি যে রান্নাঘরে আদিত্য থাকবে। কিন্তু সে ছিল, শার্ট ছাড়া, ফ্রিজের দিকে ঝুঁকে কিছু খুঁজছিল। আমি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম, যদিও আমার গলায় ঘাবড়ানো স্পষ্ট ছিল। আমি জিজ্ঞেস করলাম, আদিত্য বাবু, এত রাতে জেগে আছো? ঘুম আসছে না? সে আমার দিকে না তাকিয়ে উত্তর দিল। তারপর ফ্রিজ বন্ধ করে আমার দিকে ঘুরল। তার চোখ আমার চোখের সঙ্গে সরাসরি মিলল। আমার মনে হল আমার শ্বাস থেমে গেছে। তার দৃষ্টিতে একটা অদ্ভুত মিশ্রণ ছিল, আত্মবিশ্বাস আর শক্তির। কিছুক্ষণ আমাদের মাঝে নীরবতা। সেই নীরবতা যেন অব্যক্ত শব্দে ভরা ছিল, যা আমরা কেউই বলার সাহস করতে পারছিলাম না। তার দৃষ্টির ভার আমি আমার অস্তিত্বে অনুভব করছিলাম। তার চোখ আমার চোখে নাই, আমার শরীরের ওপরের অংশে স্থির হল। তারপর সে বলল, মা, আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই। তার গলায় ইতস্তত ছিল। আমি মাথা নিচু করে যেন হালকা কিছু দেখানোর চেষ্টা করে বললাম, কি আদিত্যবাবু? সে একটু ইতস্তত করে এক পা এগিয়ে এল। বলল, মা, তুমি এত সুন্দর কেন? তুমি কি কখনো ভেবেছ তুমি যেখানে আছ সেখানে থাকার কথা নয়? শুধু একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। তার এই প্রশ্ন আর কথায় আমি চমকে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম সে কি বলতে চায়। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে চাও আদিত্যবাবু? সে ধীরে বলল, আমার বলতে চাওয়া তুমি যেন অন্য কিছুর জন্য তৈরি। এমন কিছুর জন্য যা তোমার আত্মাকে শান্তি দেবে। কিন্তু দেখো, তুমি এমন একটা জীবনে আটকে আছ যা তোমার জন্য নয়। আমি জানতাম না তার এই কথার জবাব কি দেব। তার কথাগুলো যেন আমার ভেতরের লুকানো অনুভূতিগুলোকে ছুঁয়ে ফেলেছিল। সেগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমি কিছু বলার আগেই সে আরও কাছে এল। এত কাছে যে তার উপস্থিতির উষ্ণতা আমি অনুভব করলাম। আমি বলতে শুরু করলাম, আদিত্যবাবু, কিন্তু সে আমাকে থামিয়ে বলল, মা, আমি জানি এটা সব ভুল। তার গলা কাঁপছিল। আমি জানি আমার এমন অনুভব করা উচিত নয়, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। বারবার চেষ্টা করেছি, কিন্তু এই হৃদয় কি কখনো মানে? আদিত্যের কথা শুনে যখন আমি তার দিকে তাকালাম, আমার শ্বাস থেমে গেল। আমার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল সে হয়তো এর শব্দ শুনতে পাচ্ছে। আদিত্য, আমরা এটা করতে পারি না, আমি ধীরে বললাম। আমার গলা ফিসফিসের মতো। সে একটুও নড়ল না। তার দৃষ্টি আমার ওপর স্থির ছিল, যেন ক্ষুধার্ত সিংহ তার শিকারের দিকে তাকিয়ে আছে। তারপর সে বলল,
মা, আমি প্রতি মুহূর্তে তোমার কথা ভাবি। চাই না, কিন্তু নিজেকে থামাতে পারি না। তুমি তো সব জায়গায় আমার চোখে ভাসো। তার কথাগুলো বাতাসে থমকে গেল। নির্লজ্জ, বিনা আড়ালে। আমি চাইছিলাম তাকে থামিয়ে দিই, এই কথোপকথন যেন কখনো না ঘটত, এমন ভান করি। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। একবার হাত তুললাম, তারপর ছেড়ে দিলাম। তখন সে তার হাত বাড়াল। তার আঙুল আমার কবজিতে স্পর্শ করল। আমার বুকে যেন আগুন জ্বলে উঠল। আমার পিছিয়ে যাওয়া উচিত ছিল। তাকে বলা উচিত ছিল, এটা অসম্ভব। কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। দৃষ্টি তুললাম। আর সেই মুহূর্তটাকে এমন কিছু হতে দিলাম, যা হওয়া উচিত ছিল না। তখনই কিছু একটা ঘটল। তার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে গেল। প্রথমে হালকা, ইতস্তত করে। তারপর গভীরভাবে। সেই চুম্বন ছিল বিদ্যুতের মতো, তীব্র, সম্পূর্ণরূপে স্পন্দন সৃষ্টিকারী। 1 মিনিটের মধ্যে আমি হঠাৎ পিছিয়ে গেলাম। সেই মুহূর্তে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি তাকে দেখলাম আর বললাম, আদিত্য, এটা হতে পারে না। আমার গলা কাঁপছিল। তার জবাব না শুনে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। পরের সকাল আমার জন্য অসহনীয় হয়ে উঠল। আমাদের মাঝের বাতাস অব্যক্ত কথায় ভারী হয়ে গিয়েছিল। আমি আদিত্যের দিকে তাকাতেও পারছিলাম না। নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। দৈনন্দিন কাজে নিজেকে জড়িয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। কিন্তু সে যখনই ঘরে ঢুকত, আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যেত। তার উপস্থিতির ওজন আমি অনুভব করতাম। নাস্তার সময়ে সে আমার সামনেই বসেছিল, চিন্তিত, চুপচাপ। আমাদের মাঝে যা ঘটেছিল, তার সম্পর্কে আমার স্বামী সম্পূর্ণ অজানা। তিনি ব্যবসার কথা বলছিলেন, আর আমি তাতে সায় দিয়ে যাচ্ছিলাম, যেন শুনছি। কিন্তু আমার মন ছিল অন্যত্র। গত রাতের সেই চুম্বন বারবার আমার মনে ঘুরছিল। আমার ভেতরের আকাঙ্ক্ষাকে আবার জাগিয়ে তুলছিল। যখন আমার স্বামী কাজে চলে গেলেন, আদিত্য লিভিং রুমে থেকে গেল। আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম, সে ধীরে বলল, আমরা কি কথা বলতে পারি? আমি থমকে গেলাম। জানতাম, এই কথোপকথন থেকে আমি চিরকালের জন্য পালাতে পারব না। কিছু না বলে আমি ঘুরলাম। সোফার কিনারায় বসলাম, তার থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে। তারপর সে বলল, মা, আমাকে মাফ করে দাও। তার গলায় অনুশোচনা ছিল। সে আরও বলল, আমার এমন করা উচিত হয়নি। আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি সত্যিই চাই না তোমার জন্য জিনিসগুলো আরও জটিল করে তুলতে। আমি মাথা নাড়লাম। আমার হাত তখন আমার কোলের ওপর শক্ত করে জড়ানো ছিল। আমি বললাম, আদিত্য, কাল রাতে যা হয়েছে, তা আর কখনো হতে পারে না। আমরা একটা সীমা লঙ্ঘন করেছি। সে তাড়াতাড়ি বলে উঠল, আমি জানি, মা। তারপর একটু এগিয়ে ঝুঁকে বল, আমি জানি এটা ভুল। কিন্তু আমি এটাও ভান করতে পারি না যে আমি এমন অনুভব করি না। তুমি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, যতটা আর কেউ কখনো হতে পারেনি। তার কথাগুলো আমার হৃদয় ছিঁড়ে বেরিয়ে গেল। আমি তাকে থামাতে চাইছিলাম, দূরে থাকতে বলতে চাইছিলাম। কিন্তু তার গলায় লুকানো সত্যতা আমাকে তা করতে বাধা দিল। শেষমেশ আমি বললাম, আদিত্য, এটা ঠিক নয়। আমার জন্য নয়, তোমার জন্য নয়, এমনকি তোমার বাবার জন্য নয়। এটা বলতে আমার গলা কাঁপছিল। আমার মুখে বাবার উল্লেখে সে একটু যেন সংকুচিত হল। তবু সে পিছু হটল না। সে বলল, আমি আমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তার গলা তখন ফিসফিসের মতো। আমি জানি, তুমিও আমার জন্য কিছু অনুভব করো। এটা বলো না যে তুমি কিছুই অনুভব করো না। আমাদের মাঝে সত্যের ভার তখন অসহ্য হয়ে উঠেছিল। আমি আর কোনো মিথ্যা বলার উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমার ভেতরে কিছু একটা জেগে উঠল, এমন কিছু যা আমি না বুঝতে পারছিলাম, না সঠিক প্রমাণ করতে পারছিলাম। কিন্তু তাই বলে সেটা ঠিক ছিল তা নয়। আমি ধীর গলায় বললাম, আদিত্য, আমরা যা অনুভব করছি, তার কোনো মানে নেই। আমার গলা কাঁপছিল, তবু আমি বললাম, এটাকে আমাদের এখানেই থামাতে হবে। আদিত্য, আমরা এটা করতে পারি না। সে আমাকে দেখল, তার চোখে ব্যথার ছাপ। সেই মুহূর্তে আমি তাকে আঘাত করতে চাইনি। আমি তাকে বলতে চেয়েছিলাম, তুমি সেই মানুষ যে আমাকে এমন অনুভূতি দিয়েছে। কিন্তু আমি ভান করতে পারিনি যে সবকিছু ঘটেনি। আমি চাইছিলাম আমরা সবকিছু ভাগ করে নিই। কিন্তু আমি কিছু বলার আগেই ব্যালকনি থেকে গাড়ির শব্দ সেই মুহূর্তটাকে ভেঙে দিল। আমার স্বামী বাড়ি ফিরে এসেছিলেন। আদিত্য আর আমি ঘাবড়ে যাওয়া চোখে একে অপরের দিকে তাকালাম। সে কিছু না বলে তাড়াতাড়ি উঠে তার ঘরে চলে গেল। তাকে যেতে দেখে আমার বুকে একটা অদ্ভুত কষ্ট জেগে উঠল, যা আমি বুঝতে পারছিলাম না। সীমারেখাগুলো ঝাপসা হয়ে গিয়েছিল, মর্যাদা ভেঙে গিয়েছিল। আর এখন কিছুই আর আগের মতো থাকবে না। আমার হৃদয়ে অপরাধবোধ, বিশ্বস্ততা আর এমন এক অনুভূতির মাঝে দ্বিধায় পড়েছিল, যার নাম আমি দিতে পারছিলাম না।
এই প্রথমবার আমি জানতাম না এবার আমার কি করা উচিত। যখন আমার স্বামী বাড়িতে ঢুকলেন আমি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম। হেসে বললাম, তুমি তাড়াতাড়ি ফিরে এলে। তিনি টাই আলগা করতে করতে বললেন, হ্যাঁ, অফিসের মিটিং বাতিল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম যাতে আমার মুখের ভাব লুকিয়ে ফেলতে পারি। কিন্তু আমার ভেতরের ছট থামছিল না। আদিত্য আর আমার মাঝে যা ঘটেছিল তা আমার মনে বারবার ঘুরছিল। রাতের খাওয়া নির্বে কেটে গেল। আদিত্য তার ঘর থেকে আর বের হল না। আমিও তাকে ডাকার সাহস করিনি। আমার স্বামী যথারীতি অফিস আর কাজের কথা বলে গেলেন। কিন্তু আমার পৃথিবী আর আগের মতো ছিল না। পরের দিন সকালের পরিবেশ ঠান্ডা ছিল, কিন্তু আমার ভেতরের অস্থিরতা গরম। আমি আদিত্যের সঙ্গে চোখাচোখি এড়িয়ে চলছিলাম। কিন্তু যখন সে নাস্তার টেবিলে বসল আর আমার দিকে তাকাল, তার চোখে সেই গভীরতা ছিল। হঠাৎ সে বলল, আজ আমি বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি। আমার স্বামী কিছু না ভেবে বললেন, ভালো। আদিত্যের বাইরে যাওয়া আমার জন্য যেন স্বস্তির ছিল। কয়েক ঘণ্টার জন্য আমি নিজেকে শান্ত রাখতে পারব। কিন্তু সে বেরিয়ে যাওয়ার পর আমি বুঝলাম স্বস্তির জায়গায় একটা শূন্যতা এসে ভর করেছে। সন্ধ্যায় আদিত্য ফিরে এল। আমি তখন লিভিং রুমে একা বসেছিলাম। আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধু আমরা দুজন। আদিত্য আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মা, আমাদের এখন কথা বলতে হবে। আমি একটু অস্বস্তিতে পড়লাম। গভীর শ্বাস নিয়ে তাকে বসতে ইশারা করলাম। তারপর বললাম, আদিত্য, যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। এটা ভুল। আমাদের এটাকে এখানেই থামাতে হবে। সে চুপ রইল, কিন্তু তার চোখ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ পর সে বলল, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি যা অনুভব করি তাও মিথ্যা নয়। আর আমি মনে করি না তুমি এখনও এটাকে অস্বীকার করতে পারো। আমি উত্তর দিলাম, আদিত্য, আমি তোমার বাবার স্ত্রী। আমাদের জীবন আলাদা। তুমি এটা বুঝতে হবে। সে গভীর শ্বাস নিল। বল, আমি তোমাকে কখনো কোনো সমস্যায় ফেলব না। আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু যদি তোমার জন্য এটাকে এখানে থামানো জরুরি হয় তবে আমি তা বুঝি। তার কথাগুলো আমার হৃদয় ভেঙে দিল। আমি জানতাম সে সত্যি বলছে, কিন্তু আমি যে সত্য অনুভব করছিলাম তা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারত। এরপর কয়েকটা দিনে আদিত্য আমার থেকে দূরত্ব তৈরি করল। সে বাড়িতে কম সময় কাটাতে লাগল, বন্ধুদের সঙ্গে বেশি বাইরে যেতে লাগল। আমাদের মাঝের নীরবতা যেন একটা নীরব চুক্তির মতো হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর সে ঘোষণা করল সে পড়াশোনার জন্য শহরের বাইরে যাচ্ছে। আমার স্বামী এটা শুনে খুশি হলেন, কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা জেগে উঠল। যেদিন সে চলে গেল আমি আমার ঘরে একা বসেছিলাম। বাড়ি থেকে বের হওয়ার আগে সে আমার সঙ্গে কিছু বলেনি, কিন্তু যখন আমি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম সে ঘুরে আমার দিকে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে হালকা একটা হাসি, যেন বলছে সব ঠিক হয়ে যাবে। তার চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে আমার ভেতরের সংঘর্ষকে মেনে নিতে শুরু করলাম। আমি জানতাম যা হয়েছে তা কখনো হওয়া উচিত ছিল না, কিন্তু আমাদের মাঝে যে অনুভূতিগুলো জন্ম নিয়েছিল সেগুলোও মিথ্যা ছিল না। জীবন আবার স্বাভাবিক লাগতে শুরু করল। কিন্তু যখনই আমি একা থাকতাম সেই মুহূর্তগুলো মনে পড়ত। সেই স্মৃতির সঙ্গে একটা অসমাপ্ত গল্পের ভার আমার হৃদয়ে চিরকালের জন্য বসে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটাকে লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো।